নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি বাংলা বলছে। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, একদিকে সন্দেশখালী, আজও সেখানে ছিল উত্তেজনা। যদিও পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে আজ একটি মাত্র ঘটনা ঘটেছে, তেমন কোনো উত্তেজনা ঘটনা ঘটেনি। আজ আমরা দেখেছি যে বামপন্থী বুদ্ধিজীবীরা আজ সন্দেশখালীতে যায়, কিছুটা ছদ্মবেশেই তারা ঢুকে গিয়েছিলেন সন্দেশখালীতে। সেখানকার মানুষজনের সঙ্গে তারা কথা বলেন, তাদের কি সমস্যা, কি তাদের অভিযোগ শোনেন। পাশাপাশি কংগ্রেসের একটি প্রতিনিধি দল তারাও গিয়েছিল যদি তাদেরকে আটকে দেওয়া হয়। অপরদিকে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বেশ কিছু বিষয়, অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশের পরে তিনিও বেশ কিছু বিষয় উত্থাপন করেছেন। তিনি একটি পোস্ট করেছিলেন তা নিয়ে যে ঠিক হাইকোর্টের কোথায় স্থগিতাদেশ ছিল, কোথায় সমস্যা ছিল, যে কারণে এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যায়নি, এবং কোথাও গিয়ে তার ইঙ্গিত যে এই হাইকোর্টের স্থগিতাদেশের জন্যই বিরোধী রাজনৈতিক দলগুলি তারা ঝাঁপিয়ে পড়ার সুযোগ পেয়েছেন। পাশাপাশি আজকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন এই মুহূর্তে জঙ্গলমহল সফরে রয়েছেন, পুরুলিয়াতে যান। সেখানে তিনি বেশ কিছু বার্তা দিয়েছেন, তার দলের উদ্দেশ্যে যেমন তিনি বার্তা দিয়েছেন, পাশাপাশি সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আদিবাসীদের উদ্দেশ্যেও তার বার্তা রয়েছে। তার বক্তব্য যে কোনোভাবেই আদিবাসীদের জমি কেড়ে নিতে দেব না, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। যদিও তিনি পুরুলিয়ার মাটিতে দাঁড়িয়ে তিনি এই বক্তব্য রাখছেন, কিন্তু গোটা রাজ্যের আদিবাসীদের জন্য এটা একটা বার্তা। কারণ কোথাও গিয়ে সন্দেশখালীতে দেখা গিয়েছিল যে সেখানেও কিন্তু আদিবাসীদের জমি কেড়ে নেওয়া, তাদের চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া বা ভেরি দখল করে নেওয়া, এই ধরনের একাধিক অভিযোগ ছিল। তাহলে কি কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তাটা সন্দেশখালীর মানুষের উদ্দেশ্যেও, সেখানকার তৃণমূল নেতাদের উদ্দেশ্য তার এই বক্তব্য? শুনবো আজকে শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। আমি আদিবাসী বন্ধুদের বলবো, নিশ্চিন্তে থাকুন, আপনাদের জমি কেউ কেড়ে নিতে পারবেন না। কারণ আমরা আইন করে বলেছি আদিবাসী জমি হস্তান্তর করা যাবে না, আইন করা হয়েছে। ফরেস্টের জঙ্গল আপনাদের হাতে থাকবে, আর যারা কেন্দু পাতা তুলতে যায় তাদের টাকাটাও অনেকটা বাড়ানো হয়েছে। আমি মাহাতোদের একটা কথা বলবো, আদিবাসী এবং মাহাতোদের মধ্যে ঝগড়া আমি লাগাতে চাই না। আজকে এই বক্তব্য দিয়ে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান শুরু করলাম। আমাদের সঙ্গে যারা অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেবো। আমার সঙ্গে রয়েছেন তৃণমূলের পক্ষ থেকে কৃষাণু মিত্র, তৃণমূল মুখপাত্র। কৃষাণু, স্বাগত আপনাকে। রয়েছেন কংগ্রেসের পক্ষ থেকে সুভাষিস ভট্টাচার্য, সুভাষিস দা স্বাগত। রয়েছেন বামপন্থী বুদ্ধিজীবী কাজী কামাল নাসের, আপনাকেও স্বাগত নাসের সাহেব। আমি প্রথমেই সুভাষিস দা আপনার কাছে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য দিয়ে আজকে আমরা শুরু করলাম অনুষ্ঠান, তিনি পুরুলিয়ার মাটিতে দাঁড়িয়ে এই বক্তব্য রাখছেন ঠিকই, কিন্তু কোথাও গিয়ে কি তার ব্যাক অফ দ্য মাইন্ডে সন্দেশখালীর আদিবাসীরাই তার লক্ষ্য? স্বাভাবিক, এটা স্বাভাবিক। কারণ হলো যে সন্দেশখালীতে যে ড্যামেজ হয়েছে, সেই ড্যামেজটা কন্ট্রোল করতে মমতা ব্যানার্জিকে নিজে নামতে হবে, নাহলে এই ড্যামেজ কন্ট্রোল করা সম্ভব না। কারণ হলো একটা জায়গায় একটা রাজ্যের প্রশাসন কতটা অপদার্থ হলে পরে যে সন্দেশখালীর মতন জায়গায় জমি দখল হচ্ছে, সন্দেশখালীর মতন জায়গাতে খুন হচ্ছে, মহিলাদের নির্যাতন সইতে হচ্ছে, নোনা জলে ঢুকিয়ে দিচ্ছে ভেরি করার জন্য চাষের জমিতে, পুকুরের মাছ মেরে দিচ্ছে। এই যে ঘটনাগুলো ক্রমান্বয়ে হয়েছে, তো একদিনের ঘটনা না, ক্রমান্বয়ে হয়েছে, এবং এই শাহজাহানকে প্যাম্পার করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন শাহজাহানকে টার্গেট করেছে ইডি। আমার কথা হয়েছে হলো শাহজাহান যা করেছে কুকীর্তি, সেটা তো প্রশাসনিক প্রধান হিসেবে বা স্বরাষ্ট্র প্রধান হিসেবে বা পুলিশ মন্ত্রী হিসেবে এটা তো তার কাছে খোঁজ থাকা উচিত ছিল যে সন্দেশখালীতে কি অন্যায়, অবিচার, কি অত্যাচার চলছে। সুতরাং তিনি বুঝেছেন ওখানে আদিবাসীরা রিভোল্ট করেছে, এবং পুলিশ একদম শাহজাহানের সাথে ছিল বলে মানুষ পুলিশের কাছ থেকে কোনো বিচার পায়নি বলে মানুষ নিজের বিচার হাতে তুলে নিয়েছে, লাঠি নিয়ে বেরিয়ে গেছে। এবং এটা কি ভয়ঙ্কর হয়েছে, এটা গণতন্ত্রের পক্ষে কতটা খারাপ জিনিস কল্পনা করা যায় না। আমরা দেখেছি এই জিনিস যখনই। সেই কারণে কি আপনার মনে হচ্ছে যে এটা একটা 100 বার আমি নাসার সাহেব আপনার কাছে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য শুরু করলাম আমরা এই আজকের অনুষ্ঠান, আপনার কি মনে হয় এই বক্তব্য থেকে?
দেখুন, আমি প্রথমেই বলি, আমি এবং আপনারা আজকে গিয়েও ছিলেন, রাজনীতির লোক নই, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব তো বটেই। আমার তো একটা মতামত আছে নিশ্চয়ই সেটা। কিন্তু আমরা আজকে গিয়েছিলাম সেটা আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে যায়নি। আমরা গতকাল আমাদের বন্ধু বাদশাহ মৈত্র, সে তার ফেসবুক পেজে একটা কল দিয়েছিল যে আমি সন্দেশখালি যেতে চাইছি, যদি যে কোনো দলমত নির্বিশেষে কোনো রকম ওরা আমরার ভেদাভেদ না রেখে যে কেউ যদি যেতে চান, মানে আমাদের সঙ্গে যদি একসাথে যেতে চান আমার সঙ্গে, তারা যেতে পারেন। হ্যাঁ, আহ্বান করছি একসাথে। আপনারা আজকে গেলেন, সেখানে গিয়ে কি দেখলেন? সেখানকার আদিবাসীরা সত্যি কতটা সমস্যার মধ্যে? হ্যাঁ, আমি সত্যি টিভির পর্দায় যা দেখে গেছিলাম, তাতেই তো আমার একটু সন্দেহ হচ্ছে সেটা সত্যি এরকম ব্যাপার এতটাই। সেইটা একটু চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জন করতে গেলাম, গিয়ে আমি বলছি সত্যি দেখে আমি মানে বিস্মিত যে মানুষ কিভাবে মহিলারা ক্ষোভ উগরে দিচ্ছেন, সে ভাষায় কল্পনা করে। আমি কিছু আমরা ছবি ভিডিও করেছি, আমরা সে ভাবতে পারবেন না অকল্পনীয়। এবং সেই যে কি অশ্রাব্য ভাষায় গালাগাল করছেন প্রশাসন, মানে মহিলার বয়স্ক মহিলারা টেড়ে পুড়ে, সে মনে হচ্ছে যাদের ঝাঁজ দেখলে আপনি মানে অবাক হয়ে যাবেন। আমি তো ভাবতে পারছি না এইরকম ঝাঁঝালো তাদের এতটাই ক্ষোভ তাদের মধ্যে জমেছে এতদিন ধরে। কতদিনের ক্ষোভ থাকলে তবে এটা এরকম ভাবে? আমি কৃষাণুর কাছে আসবো। কৃষাণু, আপনি শুনলেন যে নাসির সাহেব এবং সুভাষিসদার বক্তব্য। সুভাষিসদা বলছেন সত্যি সেখানে যে ঘটনা ঘটেছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বার্তা দিতেই হতো। না, দেখুন, আমরা তো কখনো অস্বীকার করিনি যে একটা ছোট অঞ্চলে একটা গণ্ডগোল হয়েছে এবং সেখানকার যে স্থানীয় নেতৃত্ব, সে আমাদের রাজ্যের এবং আমাদের সর্বোচ্চ নেতৃত্বকে অন্ধকারে রাখা হয়েছে এবং প্রশাসনেরও একটা থানার পর্যায়ে সেখান থেকেও অনেক কিছু বার্তা সেইভাবে এসে পৌঁছায়নি। তো অনেক কিছুই আমরা জানতাম না। তো ইতিমধ্যেই যেই কথাগুলো মুখ্যমন্ত্রী বললেন, আমার নেত্রী বললেন, সেই কথাগুলো প্রতিফলন আমরা সন্দেশখালির মাটিতে বিগত 4-5 দিনে দেখলাম। তার কারণ হচ্ছে, যেহেতু রাজ্যে এই আইনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফ থেকেই করা হয়েছিল যে আদিবাসীদের জমি নেওয়া হবে না, তো যখন এখানে সরকারের পক্ষ থেকে যে স্থানীয় এই অভিযোগগুলো ওঠার পর স্থানীয় ব্যবস্থাপনায় যে ক্যাম্পগুলো হলো, সেখানে বিভিন্ন মানুষ তাদের যে অভিযোগ সেগুলো দায়ের করেছেন। তার ভিত্তিতে অলরেডি আপনি যদি নিশ্চয়ই আপনার কাছে তার পরিসংখ্যান আছে, প্রায় 125 থেকে 130টি জমি অলরেডি মানুষকে ফেরত দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে যেই পন্থা বা যেই পদ্ধতিতেই সেইগুলো হস্তান্তরণ হয়ে থাকুক, পশ্চিমবঙ্গ আইনে সেইগুলো মানা যায় না, সেইগুলো বেআইনি হয়ে যায়। ওই জন্য প্রশাসন এবং পাঠ্যভূমি গিয়ে সেগুলো সবার কাছে আবারও আসবো। একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পরে আবারও ফিরে আসছি এই বাংলা বলছে অনুষ্ঠানে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে। আমাদের এই পর্বে একজন অতিথি যোগ দিয়েছেন, বিজেপি মুখপাত্র প্রসেনজিৎ ঘোষ। প্রসেনজিৎ বাবু, আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি আবারও আসবো অতিথিদের কাছে, তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের যেমনটা শুরুতে দেখিয়েছিলাম যে পুরুলিয়াতে দাঁড়িয়ে তিনি আদিবাসীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, পাশাপাশি তার বার্তা এবার দলের উদ্দেশ্যে, দলীয় নেতাদের উদ্দেশ্যে তার কড়া বার্তা। যদি আদিবাসী বা মানুষকে যদি বঞ্চনা করতে হয় তাহলে তৃণমূল করতে হবে না, অন্য কোনো রাজনৈতিক দল করুন। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। মানুষ আপনাকে জিতিয়েছেন, তাই আপনারা এই জায়গাটায় এসছেন। মানুষ ছুঁড়ে ফেলে দেবে, তখন কিন্তু কেউ তাকিয়েও দেখবে না, কেউ পুছেও দেখবে না আমি বড় না ও বড়। আমি চিরকাল এই কথাটা বিশ্বাস করি। আমার সাথে যারা দল করবেন তাদেরও বলছি, এই কথাটা বিশ্বাস করলে আমার সাথে থাকবেন, আর এই কথাটা বিশ্বাস না করলে নিজের ঘরে যান, বিজেপি করুন, কংগ্রেস করুন, সিপিএম করুন, আমার কোনো আপত্তি নেই। তৃণমূল কংগ্রেস করে মানুষকে বঞ্চনা করা যাবে না। গিয়ে ব্যাক অফ দ্য মাইন্ডে এখানেও সন্দেশখালি কাজ করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের, সে কারণে তার দলের নেতাদের উদ্দেশ্যে এই বক্তব্য তাকে রাখতে হচ্ছে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় খুব কৌশলী পলিটিশিয়ান। তিনি নির্বাচনের আগে প্রতিবারই আমরা দেখেছি বিভিন্ন কৌশল, বিভিন্ন পন্থা অবলম্বন করেন। তো আমরা দেখেছি এই আদিবাসী সমাজের সামনে গিয়ে তিনি যখন বক্তব্য রাখছেন, প্রশাসনিক মিটিং করছেন, মুন্ডা সমাজ তার বিরুদ্ধে মুখ খুলেছে। কারণ মুন্ডাদের আগের নির্বাচনের আগেও বলা হয়েছিল, বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আক্ষরিক অর্থে কোনো প্রতিশ্রুতি তো উনি রাখেন না, সে ডবল চাকরি পাওয়ার কথাই হোক, আর ওই আপনার লেপচা থাপা যে সমস্ত বোর্ড হয়েছে, এই বিগত বাজেটে 1 পয়সাও বরাদ্দ হয়নি কোনো বোর্ডের জন্য। আর গোদের উপর বিষ পড়া হচ্ছে সন্দেশখালি।
সন্দেশখালিতে যেভাবে বাংলার মায়েরা বোনেরা, বিশেষ করে অনগ্রসর শ্রেণী, তপশিলি জাতি, তপশিলি উপজাতির মায়েরা বোনেরা যেভাবে তারা অত্যাচারিত হয়েছে, অত্যাচারিত হওয়ার পর দিনের পর দিন দেয়ালে পিঠ থেকে গেছে, পিঠ থেকে যাওয়ার পর যেভাবে তারা প্রতিবাদ জানাচ্ছে, কোনোভাবেই ডিজি গিয়ে কন্ট্রোল করতে পারছে না। এসপি বসে ওখানে পড়ে রয়েছেন, ডিআইজি বসে রয়েছেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় শুরুতে একটা বাইট চালিয়েছিলাম, তিনি বলছেন, পরিষ্কার বলছেন যে আদিবাসীদের জমি কেড়ে নিতে দেব না, অর্থাৎ এই বার্তাও কিন্তু তিনি দিচ্ছেন। তাহলে তিনি কোনোভাবেই বিষয়গুলোকে সমর্থন করছেন না? না 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 না, আমার মনে হয় এটা উনি অসত্য কথা বলছেন। কেন বলছি? আদিবাসী ভাইদের জমির রক্ষা কবচ সাংবিধানিকভাবে স্বীকৃত আছে, তাদের অভিভাবক হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ঠিক আছে? তাদের জমি হস্তান্তর করতে গেলে, কেড়ে নিতে গেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, লোকাল বিএলআরও আছে, এসডিএলআরও আছে, তার উপর তারপর এডিএম এলআরও আছে। এরা কি ঘাস কাটছিল? দিনের পর দিন যে জায়গাটা হয়েছে, শুধু তাই নয়, আজকে আদিবাসীদের সম্পর্কে তৃণমূল তথা তৃণমূল সরকারের কি দৃষ্টিভঙ্গি, কদিন আগে আদিবাসী মহিলাকে কিভাবে মারধর করেছে একজন অফিসার, তাকে যদিও সাসপেন্ড করা হয়েছে, আর একজন পিছিয়ে পড়া বর্গের মহিলাকে চোর সন্দেহে তুলে নিয়ে গিয়ে তার আঁচলে বেঁধে দেওয়া হয়েছে 1000 টাকা যে ট্রিটমেন্ট করে দেবে, বাড়ির সামনে ফেলে দেওয়া হয়েছে। তো মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পরেও বাংলার মায়েরা বোনেরা তারা ভরসা পাচ্ছেন না। পুলিশ দলদাসে পরিণত হয়েছে, আর এখানে এই যে জমি বা আমরা যেটা বলতাম কেন্দ্রীয় সরকারের টাকা, জব কার্ডের থেকে শুরু করে চুরি, 100 দিনের কাজের টাকা চুরি, সন্দেশখালিতে সেগুলো আস্তে আস্তে উঠে আসছে। এই নিয়ে কৃষাণুর উত্তর নিঃসন্দেহে দেব। সেগুলো করেছে। আমাকে আবার একটা ছোট্ট বিরতিতে যেতে হবে প্রসেনজিৎ দা, একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পরে আবারও কৃষাণুর কাছে এর উত্তর নিঃসন্দেহে কৃষাণুই দিতে পারবে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর আমি কৃষাণুর কাছে যাব। কৃষাণুকে কথা দিয়ে গেছিলাম ওর কাছেই আসবো, কারণ প্রসেনজিৎ দা একাধিক অভিযোগ করছিলেন। কৃষাণু না, এখন বিষয়টা হচ্ছে যে যেটা বিজেপির প্রতিনিধি বললেন যে অনেকগুলো অভিযোগ, এবং বিষয়টা হচ্ছে যে যদি সর্বভারতীয় প্রেক্ষাপটে দেখি তাহলে ভারত সরকারের পরিসংখ্যান বলছে যে যদি সবথেকে বেশি এই আদিবাসীরা, এই প্রান্তিক মানুষরা, এসসি এসটি সমাজের মানুষরা কোথাও যদি বঞ্চিত হয়ে থাকেন, আক্রান্ত হয়ে থাকেন, তাহলে বিজেপি শাসিত রাজ্যতে হয়েছে। আজকে কিছুদিন আগে আমার মনে পড়ছে মধ্যপ্রদেশে একজন এই আদিবাসী মানুষের মুখে প্রস্রাব করা হলো, বিজেপির একজন নেতা করলেন, কি ব্যবস্থা হয়েছে? পরের দিন নাটক করে শিবরাজ চৌহান পাটা ধোয়াবার একটা নাটক করলেন, কিন্তু কারোর বিরুদ্ধে কোনো ক্রিমিনাল প্রসিডিং হয়নি। আর এত সব বাদ দিলাম, আমি তো আরও ভুরি উদাহরণ দিতে পারি। এই যে স্ট্যাচু অফ ইউনিটি গুজরাতের মাটিতে হয়েছে, 47টা এই প্রান্তিক মানুষ, আমি বলে দিই, 47টা প্রান্তিক গ্রাম, এই আদিবাসী সমাজের গ্রামকে ওখান থেকে উৎখাত করে তবে হয়েছে। আজকেও তারা ধর্ণা দিচ্ছে। দুর্ভাগ্য হচ্ছে তাদের কথা বলার জন্য না কোনো মিডিয়া আছে, না কোনো রাজনৈতিক দল বা নেতা আছে ওখানে। তো সুতরাং আজকেও তারা সেখানে হাহুতাশ করছে, না তারা কোনো অনুদান পেয়েছেন, না তারা ওখানকার কোনো কম্পেনসেশন প্যাকেজ পেয়েছেন, কিছু পাননি। তো সুতরাং এখানে বিজেপি অনেক গালভরা কথা বলতে পারে, কিন্তু এই আমাদের এই রাজ্যতে 100 দিনের কাজের টাকা যে কেন্দ্র সরকার আটকে রেখেছে, এটা কি শুধুমাত্র মানে জেনারেল ক্যাটাগরির লোকেরা পাচ্ছে না? এর মধ্যেই প্রায় 60 লক্ষ 61 লক্ষ মানুষ যে বঞ্চিত 100 দিনের কাজে, তার মধ্যে আদিবাসী সমাজের মান আছে। এবং এদের টাকাটা কে দিচ্ছে? এই যে সন্দেশখালিতে রাজ্য সরকার নিজের তরফ থেকে এই টাকাগুলো ফেরত দিচ্ছে। তবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি পোস্ট করেছেন, গতকালও আমরা দেখেছিলাম যে তার যে বক্তব্য ছিল তার আগের দিনে গতকাল হাইকোর্ট সেই বক্তব্য নস্যাৎ করে দিয়েছে যে না, শাহজাহানকে গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো স্থগিতাদেশ নেই। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটি ক্রোনোলজি দিয়ে তিনি পোস্ট করছেন তার বক্তব্য, যে এক্ষেত্রে যে যখন হাইকোর্ট বলল যে স্থগিতাদেশ দেওয়া হলো তদন্তে, তার পরের দিন থেকে 8 তারিখ থেকে কিন্তু নেমে পড়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলো। তার বক্তব্য কোথাও গিয়ে বিরোধীরা একটা এই বিষয়টি নিয়ে মাঠে নামা বা বাজার গরম করার একটা সুযোগ পেয়ে গিয়েছিল হাইকোর্টের কারণে, তার এমন অভিযোগ। কিন্তু প্রশ্ন উঠছে এরপরে শাহজাহান কি গ্রেপ্তার হবে? ঠান্ডা হবে কি সন্দেশখালি? আজকে সন্দেশখালির কি পরিস্থিতি, পুলিশ কি বলছে একবার শুনবো। তার আগে আমাদের প্রতিনিধি রয়েছেন সন্দেশখালিতে, তিনি আজ গোটা দিন ছিলেন, সত্যসুন্দর ভট্টাচার্য। সত্য গত কয়েকদিন ধরেই রয়েছেন। সত্য, সন্দেশখালির ঠিক কি পরিস্থিতি, আজকে কেমন ছিল সন্দেশখালি, কি বললেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার?
দেখো, বিস্তর অভিযোগ জমা পড়ছে। একদিকে যেরকম অভিযোগ জমা পড়ছে, সেই প্রেক্ষিতে কিন্তু সেই অভিযোগগুলোর নিষ্পত্তি, বিশেষ করে জমি সংক্রান্ত যে সমস্ত অভিযোগ জমা পড়ছে সেগুলোর নিষ্পত্তি কিভাবে করা হবে তারও কিন্তু একটা সুস্পষ্ট প্রক্রিয়া, প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। বিডিও যেটা বলেছেন যে আজকের পর্যন্ত 400টি এই ধরনের জমি সংক্রান্ত, জমি দখল, এমনকি শুধু জমি দখল নয়, পাট্টা পাওয়া যায়নি, পাট্টা নেই, এই ধরনের অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে 130টি অভিযোগকে কিন্তু সেক্ষেত্রে জমি ফেরতের প্রক্রিয়া, প্রশাসনিক প্রক্রিয়া সেটা শুরু হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা বিডিও বলেছেন যে নতুন করে জমি সংক্রান্ত যে সমস্ত অভিযোগ জমা পড়ছে আগামী 48 ঘন্টার মধ্যে সেইগুলোর যাতে দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করা যায় সেই বিষয়টাও কিন্তু জোর দেওয়া হয়েছে। আজকেও বেশ কয়েকজন যারা অভিযোগ জানিয়েছিলেন তাদেরকে তাদের পরিচয়পত্র নিয়ে, তাদের যে খতিয়ান নাম্বার, যে মৌজায় তারা থাকেন সেই দাগ নাম্বার, সেইগুলো চিহ্নিত করার কাজ শুরু হচ্ছে। শুধু তাই নয়, যে সমস্ত চাষের জমিতে, যে সমস্ত কৃষি জমিতে নোনা জল ঢুকে পড়েছিল বা ঢোকানো হয়েছিল, যে অভিযোগ তারা করেছিলেন, সেই কৃষি জমির চরিত্র যাতে সেটা বদলে গেছে যখন নোনা জল হয়েছে, সেটাকে যাতে পুনরায় একটা ফসলি জমিতে রূপান্তরিত করা যায় সেই জন্য কিন্তু একটা ইন্সপেকশন টিম থাকবে। তাতে যেরকম কৃষি দফতরের আধিকারিকেরা থাকবেন, সেচ দফতরের আধিকারিকেরা থাকবেন এবং টেকনিক্যাল এক্সপার্টরা থাকবে। তারা সব রকমভাবে সহায়তা করবে এই ধরনের অভিযোগের ক্ষেত্রে, যাতে সেই জমিতে আবার নতুন করে ফসল ফলানো বা কৃষিকাজ করা যায়। এর পাশাপাশি আজকে জেলার এসপিও জানিয়েছেন যে সমস্ত অভিযোগ শেখ শাহজাহান এবং শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে জমা পড়ছে সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে নতুন করে আরও কয়েকটি এফআইআর করা হয়েছে। এর আগে যেরকম গত 19 তারিখ এবং 24 তারিখে 2টি এফআইআর করা হয়েছিল, তারপরে নতুন করে যে ধরনের অভিযোগ জমা পড়ছে তার ভিত্তিতে কিন্তু আরও কয়েকটি এফআইআর করা হয়েছে। শুধু তাই নয়, শেখ শাহজাহান এবং শেখ সিরাজউদ্দিনকে তল্লাশির খোঁজ কিন্তু আবার নতুন করে শুরু হয়েছে। অর্থাৎ প্রশাসনিক তরফ থেকে যে সমস্ত অভিযোগ পাওয়া যাচ্ছে সেইগুলো যেমন দ্রুততার সঙ্গে বিভিন্ন অভিযোগ গ্রহণ কেন্দ্র, সেখানে যেরকম গ্রামবাসীরা বা যে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষরা তারা যেরকম সেখানে নথিভুক্ত করছেন, তারা অভিযোগপত্র জমা দিচ্ছেন, সেই অভিযোগ যাতে পড়ে না থাকে প্রশাসনিক স্তরে কিন্তু যথেষ্ট তৎপরতা। আপাতত অনেক ধন্যবাদ। এসপির বাইট আমরা একটু শুনে নিই, এসপিটি কি বলেছেন, এসপির বক্তব্য প্রকাশ শোনাবো। বসিরহাট পুলিশ জেলার এসপি, তার বক্তব্য শোনাবো আমরা। এসপিও কিন্তু বলছেন যে একাধিক অভিযোগ জমা পড়েছে, নতুন করে এফআইআর দায়ের করা হয়েছে শাহজাহানের বিরুদ্ধে, শেখ শাহজাহানের বিরুদ্ধে। আমরা খোঁজ রাখছি, আমরা খোঁজ পেলেই আপনাদের যথাযথ বলে দেবো। ওটা এক্স্যাক্ট নাম্বারটা আমি বলতে পারবো না, ঠিক আছে, ওটা দেখে বলতে হবে। হ্যাঁ, নতুন করে হয়েছে। হ্যাঁ হয়েছে, ওইটা তো আমি আপনাকে ডিটেলসে বলছি না, কিন্তু আমরা যেটা করার আমরা করছি, তারা করছেন। তবে প্রশ্ন উঠছে যে শেখ শাহজাহান তিনি কি গ্রেপ্তার হবেন? নিরাপদ সর্দার তিনি আজকে জামিনে মুক্তি পেয়েছেন। নিরাপদ সর্দার কি বলছেন? তিনি বলছেন যে পুলিশ এবং তৃণমূল কংগ্রেস তারা লুকিয়ে রেখেছে এই শেখ শাহজাহানকে। শুনুন। পুলিশ তাকে পাহারা না দিলে ওই 5 তারিখে ইডিকে মেরেছে, 6 তারিখেই তার গ্রেফতার হয়ে যায়। তাহলে ইডিকে যারা মানলো তাদের বিরুদ্ধে যে কেসটা হলো সেটা জামিনযোগ্য ধারা, আর যারা পেটালো তাদেরকে জামিন অযোগ্য ধারায় দিল। এই নাটক পশ্চিমবঙ্গের মানুষ বুঝছে না। এদের সকল দেখে আপনারা কেন বাইরে আছেন? এদের তো বাইরে থাকার কথা নয়। শেখ শাহজাহান কেন বাইরে আছে? আজ অব্দি না করতে হবে। শেখ শাহজাহানের গ্রেফতার চাই। শেখ শাহজাহান কেন বাইরে আছে? জবাব দিতে হবে। আমি কৃষ্ণ আপনার কাছে আসবো। নিরাপদ সর্দার তিনি বলছেন যে তৃণমূল এবং পুলিশই এই শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছে কোথাও। না, এখন এত কিছু জানেন, এই তো একটু আগে তো উনি কোর্টে ছিলেন জাজ সাহেবের সামনে, সেটাই সেখানে তথ্য প্রমাণ দিয়ে দিতে পারতেন। এবং কোর্ট তো এইসব ব্যাপারে আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে তো খুবই তো পটু দেখছি বেশ কয়েক বছর ধরে। তো কোর্ট নেবে, ব্যবস্থা নেবে। একবার বিজেপির নেতা বলছে বাংলাদেশ, একজন কেন্দ্রীয় মন্ত্রী বলছে মায়ানমার, সিপিএমের নেতা বলছে পুলিশ। এই যে এনারাই যদি সব জানেন তাহলে আর রাজ্য পুলিশকে দোষারোপ, রাজ্য প্রশাসনকে দোষারোপ করছেন কেন? আছে তো কেন্দ্রীয় বাহিনী, তো কথায় কথায় আসছে, ইডি সিবিআই তো দৌড়াত তো সারা ভারত জুড়ে দেখছি আমরা। তো কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি সিবিআই নিয়ে তুলে আনলেই তো হয়, যেখানে যেখানে আপনারা যখন জানেন। এইগুলো মিথ্যাচার করা হচ্ছে।
আমি তো আবার বলছি, একটা ইস্যু নিশ্চয়ই সেখানে কিছু মানুষ অভিযোগ করেছেন এবং বাংলা বলেই সেই মানুষের আন্দোলনটা জনসমক্ষে এসছে। এটাই যদি ইউপি, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ হতো, গুজরাট হতো, তাহলে মিডিয়া তো দূরের কথা, কোনো সাধারণ মানুষের কাছে পৌঁছাবার অন্য কোনো ইউটিউবেও আসতো অন্য কোনো রাজ্যে সাধারণ মানুষের কাছে এই সমস্ত 100 বার। আমি তো অনেকগুলো উদাহরণ দিই। প্রসেনজিৎ দার উত্তর নেব। দেখুন, এই রাজ্যে খড়গপুরে যখন কোনো সাংবাদিক, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক খবর করে, তাকে জেলে যেতে হয়। আমরা দেখেছি কর্মরত এক সাংবাদিককে কিভাবে সন্তু পানকে পুলিশ টেনহিচড়ে, আমাকে শেষ করতে দেবেন, টেনহিচড়ে নিয়ে গেছে। কিংবা আরেকটা প্রথম শ্রেণীর বৈদ্যুতিন মাধ্যমের ভাইস প্রেসিডেন্টকে সংবাদ মাধ্যমে, তার এগেনস্টেও যেটা করা হয়েছে, কোর্ট নাকচ করে দিয়েছে, খারিজ করে দিয়েছে। এই যে পুলিশ সুপার রয়েছে বসিরহাটে, অবিলম্বে তার বরখাস্ত হওয়া উচিত। আমি বলিনি আমার চেয়ারম্যান 10 তারিখে অভিযোগ হচ্ছে, 9 তারিখে এফআইআর হচ্ছে। ভাবুন কোন জায়গায় দলদশা বৈঠক রয়েছে। এটা বলতে হবে তো। এই হাউসের চেয়ারম্যান তিনিও তো বিজেপি তুলে নিয়ে গেছে। তাতাদার কাছে আসবো। তাতাদা যে ঘটনা ঘটছে, প্রসেনজিৎ দা যেটা বলতে চাইছেন, আসলে শাসকের চেহারা বদলায়, ভাষা বদলায় না। এখানে বাংলায় যা হচ্ছে মধ্যপ্রদেশেও তাই হয়েছে। সিদ্দিক কাপান এখনো ভেতরে, এরকম মধ্যপ্রদেশে আন্ডারওয়্যার পরিয়ে সাংবাদিকরা বিজেপির বিরুদ্ধে সংবাদ করেছিল বলে ঢুকিয়ে রেখে দিল, 7 দিনও বেল করতে পারেনি। তবু তো হ্যাঁ, এই ঘটনা। এবার ঘটনা যেটা হচ্ছিল যথার্থ বলেছে, আদিবাসীদের উপর অত্যাচার তো হয়েছে। গত 2018-তে নরেন্দ্র মোদী সাহেব একটা বিল এনেছিলেন, যে বিলটাতে বলে জল, জঙ্গল, জমিনের অধিকার আজ থেকে আর আদিবাসীদের থাকবে না, যেটা কংগ্রেস করে গেছিল। জল, জমিন আর জলের 2018-তে। এক মিনিট গুগল করে নিলেই বুঝে। দর্শক শুনে নেই, আমি বলছি, ভগবান, আমি প্রসেনজিৎ, আমি কাউকে ডিস্টার্ব করিনি। আমি শুধু একটা কথা বলছি, আমি শুধু বলছি গুগল করে। দর্শক ভাববে যে বিজেপির যে মুখপাত্র সে হোমওয়ার্ক না করে বসেছে, কিছু না জেনে বসেছে। আচ্ছা, এবার ঘটনা যেটা হচ্ছে 2018-এর বিল, এটা 2018-এর বিল। ও জানে না বলে এটা বলছে, যাই জানলে পরে আর বলবে না পরের শোয়ে। ঘটনা যেটা হয়েছে, এবার ব্যাপার যে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে আমি জমি ফেরত দিয়ে দেবো। আচ্ছা, এটা তো মেনে নেওয়া। সারদাতেও এই বলেছিলেন যে সারদাকে হওয়ার পর বলেছিলেন আমি পয়সা ফেরত দেবো, তার মানে মেনে নেওয়া। এখানেও মেনে নেওয়ার ব্যাপার আছে। তাহলে 1 মিনিট 10 সেকেন্ড নিয়ে নেই, তাহলে আমি বলে দিচ্ছি। 7ই জানুয়ারি সারফেসে যে শাহজাহানের অত্যাচার সারফেসে এসছে, কিন্তু 7ই জানুয়ারি, তার মানে প্রায় 54 দিন হতে চললো। শাহজাহান তখন তোর কোর্টের এই যে ন্যারেটিভ তৈরি করে যে কোর্টের জন্য তাহলে পরে তখন কেন অ্যারেস্ট করেনি, যখন আশ্রয় পড়ছে। উত্তর চাইবো কৃষাণুর কাছ থেকে। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি কাজী কামাল নাসের সাহেবের কাছে আসবো। আপনারা তো গেলেন, দেখলেন, মূলত কাদের বিরুদ্ধে এই অভিযোগ? আমি কয়েকটা একদম স্পেসিফিক কথা বলতে চাই। যেটা দেখলাম, যতগুলো পরিবারের সঙ্গে আমি কথা বলেছি, তারা প্রত্যেকে কিন্তু অকুণ্ঠভাবে তারা জানিয়েছেন তারা প্রত্যেকেই টিএমসির সমর্থক। কেউ বলেননি আমরা অন্য দল করি। হ্যাঁ, এটাও তারা বলেছেন যে তারা সব আগে সিপিএম করতেন, এটাও তারা নির্দ্বিধায় জানিয়েছেন। এখন তারা প্রত্যেকেই টিএমসির সমর্থক। বলছেন আমরা টিএমসিকেই ভালোবাসি, ভোট দিতে চাই। তাই আমি বললাম ভোটটা দেন, দিতে পারেন। তারা প্রত্যেকেই নেগেট করেছেন, বলছেন আমরা কেউ ভোট দিতে পারি না। মানে সমস্যারে বলে গেছেন প্রত্যেকটা পরিবারে, যে আমরা যাই, আমাদের নিয়ে যাওয়া হয়, টোটো ফোটো করে নিয়ে যাওয়া হয়, গিয়ে আঙুলে কালিটা লাগিয়ে ছেড়ে দেওয়া হয়, বাড়ি চলে যাও, হয়ে গেছে ভোট। এইটা নিয়ে তাদের ব্যাপক ক্ষোভ দেখলাম, ভোট দিতে পারেন না। তারপরে আরেকটা ক্ষোভ হচ্ছে, একজন মহিলা বলছেন তার শ্বশুরের একটা জমি ছিল, তার স্বামী পরিযায়ী শ্রমিক, বাইরে কাজ করেন, উড়িষ্যা না কোথায় আছেন, এবং দীর্ঘদিন ধরে সেই জমিটা পড়ে আছে। এবারে একটু ভাবলেন যে স্বামী কিছু টাকা পয়সা পাঠিয়ে সঞ্চয় করেছেন, বলে এবার একটু একটা বাড়ি ছোট করে যদি গাঁথতে পারি একটু হাত দেবো। সেই বাড়িতে হাত দেওয়ার কথা যখনই তিনি ভাবতে গেছেন, তখনই সেখানে বলা হলো তাকে যে ওই শিবু হাজরা লোকজনের কাছে শিবু হাজরার কাছে যেতে হবে। এবং তার কাছে যখন যাওয়া হলো, তিনি কাগজপত্র দেখে বলছেন না তোমার এখানে কোনো জমি ছিল না, একেবারে ডিনায়াল, মানে জমি নেই বলে দিল তোমার। এই লোকগুলো, আমরাও তো, আপনারা যখন কথা বলছেন আমরাও বক্তব্য পেয়েছি, একজন বলছেন যে
যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে সরালেই হবে, তৃণমূল থাকুক, এটাই আমরা চাই। একবার শোনাবো একজন সাধারণ গ্রামবাসী মহিলা, তিনি ঠিক কি বলছেন একবার শোনাবো। যে পদে ছিল তারা পদ থেকে ত্যাগ করুক, তাদের আইনত ভাবে যেটা করার সেটা করুক, অন্য মুখ আসুক, দল তো থাকবেই, দল তো আর কেউ ইয়ে করবে না। যে তারা তো তৃণমূলের ওপরে তাদের আস্থা রয়েছে, এই যাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে তারা চাইছেন যে এই অভিযুক্তগুলোকে সরানো হোক। অ্যাকচুয়ালি দেখুন, এটা থেকে পরিষ্কার সারা পশ্চিমবাংলা জুড়ে একই চিত্র, তৃণমূল আর দুর্বৃত্ত মিলেমিশে একাকার হয়ে গেছে। ওরা তৃণমূল দলে যে দুর্বৃত্ত যারা রয়েছে, শেখ শাহজাহান থেকে শুরু করে কাদের টিকিট দেওয়া হয়, কাদের পঞ্চায়েতের প্রধান বানানো হয়, কাদের পদে বসানো হয়, যাদের ন্যূনতম আইনের প্রতি সম্মান নেই, যারা আইনের রক্ষক, তারা এই বক্তব্য থেকে আপনি কি সেটা বুঝতে পারেন? আমি প্রসেনজিতের সাথে একমত, ঠিক কথা বলেছি, কিন্তু প্রসেনজিৎ আবার ঘুরে তাকাতে হবে। বীরভূষণ শরণ সিংকে কে এসে দিয়েছে, মানে আশ্রয় দিয়েছে নরেন্দ্র মোদী। যৌন নির্যাতন হয়েছে এটা কুস্তিগিররা বলছে, তারপরও এফআইআর নেয়নি, সুপ্রিম কোর্ট হয়ে এফআইআর এসছে, সুপ্রিম বলেছে এফআইআর নিতে হবে বীরভূষণের এগেনস্টে। তারপরে বীরভূষণকে নিয়ে যখন নতুন ভবন উদ্বোধন হয়, পার্লামেন্ট হাউস উদ্বোধন হয়, তখন নরেন্দ্র মোদীর পাশে যে লোকটা, তার নাম হলো দেখতে গিয়েছিলেন দর্শক। হ্যাঁ, সুতরাং এরকম ঘটনা প্রচুর আছে। রাজ্যে ভাইয়া কালকে খুনি জয়েন করেছে, নেয়নি তো, বলেনি তো যে না নেব না, নিয়েছে। তো ঘটনা হয়েছিল, আমার মনে হয়েছে যে একই মুদ্রার দুটো পিঠ হলো তৃণমূল এবং বিজেপি, এক চেহারা, এক চলন, এক সমস্ত কিছু, ভাষা এক, সমস্ত জায়গায় ক্রিমিনালসদের নেতা করেছে। সিপিএম আমলেও কিন্তু শাহজাহান ছিল, কিন্তু সিপিএম আমলে কোনোদিনও সাহস হয়নি শাহজাহান নেতা হবে। কিন্তু সিপিএম এর কেউ নেই, আমার তাকে গাইড করার সিপিএম এর আমলে কেউ ছিল না, বলছি সিপিএম এর আমলে কেউ ছিল না এই ধরনের, শাহজাহান তো ছিলই, শিবু হাজরাও সিপিএম থেকে উঠে আসা, কথা নেতা হয়েছিল তখন। আজকে শিবু হাজরা ডিসাইসিভ ফ্যাক্টর, ডিসাইডিং শাহজাহান ছিল, মুসলিম ছিল, মুজিব মাস্টার কে ছিল। আমার কথা হয়েছিল আজকে সেই লোকগুলোকে নেতা করে। আপনারা সবচেয়ে বেশি অভিযোগ করছেন যে আপনাদের কর্মীদের তৃণমূলের লড়াইটা কি ছিল ঋষি? তৃণমূলের লড়াইটা ছিল হলো সিপিএম হাটাও, তাহলে সিপিএম এর রেজ্জাক মোল্লা, তাপস কে, গ্যাস আবু আয়েস মোল্লা, মানে এক্ষেত্রে সবারই অভিযোগ যে এনাদের অভিযোগ সিপিএম এর ছেড়ে দেওয়া জুতোতেই আপনারা পা গলিয়েছেন। লাস্ট একটা কথা বলে দিচ্ছি, এখানে সন্দেশখালী হয়তো থেমে যাবে, কিন্তু যে নোংরা খেলা বিজেপি খেলেছে হিন্দু মুসলমানের ভেতরে, সাম্প্রদায়িক সমাজ ব্যবস্থাতে আপনার কাছে আসবো, কথা দিচ্ছি প্রসেনজিৎ প্লিজ একটা ছোট্ট বিরতি দেব। প্রসেনজিৎ প্লিজ একটা ছোট্ট বিরতি, আপনি কৃষাণুকে আমি খুবই কম সময় দিয়েছিলাম, বলতে দিলেন না, আবারও আসবো কৃষাণুর কাছে আসবো, কথা দিয়ে গেলাম। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। আমি কৃষাণুকে কথা দিয়ে গেছিলাম, ফিরে এসে কৃষাণুর কাছে আসবো। কৃষাণু, না একাধিক অভিযোগ আসছে বিজেপি কংগ্রেস। আমি তাতাদা খুবই সিনিয়র, তাতাদা মানে হাড়ে হাড়ে জানে যে আজকে সাইবারি যে প্রধান অভিযুক্ত খোকন সেন, পরে নাম ভারিয়ে রাজ্যের মন্ত্রী হননি, হ্যাঁ, যে বলছিল বিজন সেতুর গাঙ্গুলি মশাই, তো আমাদের কুণাল দাও দুদিন আগে প্রেস কনফারেন্সে বলেছে, এরা তো থেকে ধরাও পড়েনি। হ্যাঁ, আর এরা তো রাজ্যের নেতৃত্ব দিয়েছে সিপিএম দলকে, এরা তো কোনো প্রান্তিক নয়। আর এই যে নিরাপদবাবু, তো নিরাপদবাবুর সাথেই তো শাহজাহান রাজনীতি করেছে 2013 সাল অবধি, এবং নিরাপদবাবু তখন ওখানকার বিধায়ক, ওই অঞ্চলেরই নিতে হলো কেন হয়েছে। এখন আমি তো বলছি আমাদের ওখানকার লোকাল লেভেলে ভুল ত্রুটি অন্যায় নেই, আমি তো কখনো বলিনি, আমি তো প্রথমেই তাই বললাম। এখন বিষয়টা হচ্ছে যেটা তাতাদা তার আগে বলছিল, যে এই যে প্রান্তিক মানুষের, এই যে আদিবাসীদের জমি দখলের জন্য 1980 সালের একটা অ্যাক্ট আছে, ফরেস্ট কনজারভেশন অ্যাক্ট, সেটা গত বছর জুলাই মাসে মোদী সরকার চেঞ্জ করেছে, তার ক্লজে চেঞ্জ করেছে, এবং সেখানে একটা অদ্ভুত কথা তারা যোগ করেছে যে স্ট্র্যাটেজিক পারপাসে এই আদিবাসীদের জমি নেওয়া যাবে। স্ট্র্যাটেজিকটা কি তার ব্যাখ্যা নেই।
মানে যে কোনো জিনিসকে সরকার স্ট্র্যাটেজিক বলে দিতে পারে। আমার মনে এবং হচ্ছে- অদ্ভুত বিষয়, তাতাদার শুনলে হয়তো খারাপ লাগবে যে ভুল তাতাদারের অবতারণা যে করা কংগ্রেস হচ্ছে। সরকার ভুল অবতারণা হচ্ছে। ছত্তিশগড়ে Till today। বলি শুনে না, ছত্তিশগড়ের গত যে কংগ্রেস সরকার ভূপেশ বাঘেলের, সে একটি বহুজাতিক সংস্থাকে প্রায় 1.5 লক্ষ গাছ কাটার অনুমতি দিল। এই যে পরিবর্তিত অ্যাক্ট, যেটা কংগ্রেস সরকারের আনা অ্যাক্ট ছিল, যাতে প্রোটেকশন ছিল আদিবাসীদের জমিতে, যেটা নরেন্দ্র মোদী স্ট্র্যাটেজিক কথাটা যুক্ত করে সেটাকে শিথিল করে দিয়েছে, সেইটার আড়ালে কংগ্রেসের রাজ্য সরকার ভূপেশ বাঘেল ছত্তিশগড়ে 1.5 লক্ষ গাছ কাটার এবং ফরেস্ট এই আদিবাসীদের এই আমি স্বীকার করছি, হারার জঙ্গলের কারণ- জমি, হারার সেইগুলোকে কারণ এটা। কাটার অনুমতি দিল। এটা- এবং সেটা একটা বহুজাতিক সংস্থা। হারার কারণ এটা নিশ্চিতভাবে আমাদের হারার কারণে অনেকে বলছিলেন এটাই। এটাই তো, মানে কংগ্রেস বা তৃণমূল, আমরা তো নিজেদের ভুল থেকে সংশোধন করি, কেন কি আমরা তো কোনো রেজিমেন্টের দল নয়। আবার বলছি, না, আমার প্রবলেমটা একটা হচ্ছে প্রশ্ন, বিজেপি সিপিএম মতো কিষাণ- রেজিমেন্টের দল। কিষাণবাবুর কাছে তার একটা কারণ প্রশ্ন। হচ্ছে, আমি তো সাইবারি এবং বিজন সেতুর কথা বললাম, সুটিয়া প্রসঙ্গটা আমি আপনার কাছে আসবো। 2002 সালে। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বক্তব্য শোনাবো। এই যে বারবার করে বিভিন্ন জায়গাতে, ছোট ছোট জায়গাতে যে বিক্ষোভের ঘটনা বা কোথাও গিয়ে ছোট আন্দোলন হচ্ছে, বা এই সন্দেশখালীর মতন যেখানে দুটো ব্লকে এই মহিলাদের আন্দোলন, জমি কেড়ে নেওয়ার অভিযোগ, নিঃসন্দেহে সেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং ইতিমধ্যে বয়ানও রেকর্ড করা হয়েছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে, যদিও পুলিশি ব্যবস্থা নিয়ে কোর্টও পুলিশকে ভৎসনা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এর কারণ হিসেবে আজকে ঠিক কি বলছেন একবার শোনাবো। কারা করছে? আগুন নিজেরাই লাগায়, লাগিয়ে বলে লাগালোকে জবাব দাও। নিজেরাই দাঙ্গা করছে, নিজেরাই আগুন জ্বালাচ্ছে। কোথাও গন্ডগোল হয় না, দেখবেন বিজেপির পঞ্চায়েতগুলোতে গন্ডগোল হয়। কারণ কি? তার কারণ তারা লুটে পুটে খায় আর মানুষকে ধরে ধরে ঠ্যাঙায়। এটা হচ্ছে ওদের কাজ। বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ, এই যে দেখুন, বিভিন্ন জায়গাতে এই সন্দেশখালীতেও গন্ডগোল পাকানোর অভিযোগ আপনাদের বিরুদ্ধেই উঠছে। দেখুন, ওনার একটা বিজেপি ফোবিয়া হয়ে গেছে। লোকসভা ইলেকশন আসছে তো আস্তে আস্তে পায়ের নিচে মাটি ছড়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে উনি বলছেন আজকে সন্দেশখালীতে পঞ্চায়েতের জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে আমাদের মাত্র 5-6টা বুথ আউট অফ 267। এই 5-6টা বুথের জায়গায় আমরা দেখছি কি 144 করছে, শাহজাহানকে ধরতে পারছে না, 19টা জায়গায় করছে। তাহলে 19টা জায়গায় বিজেপি জিতে নেই। এক, জেতা জায়গাগুলোও করা হচ্ছে না। দুই হচ্ছে, আমার যে প্রশ্ন ছিল কিষাণবাবুর কাছে, কেন এরা পরিষ্কার করে বলছে না যে শাহজাহান অপরাধী? আজকে নিরাপত্তা মন্ডলের ক্ষেত্রে দেখলাম 10 তারিখে অভিযোগ হয়েছে, 9 তারিখে এফআইআর তৈরি, এফআইআর ফরম্যাট জানি রাখা হচ্ছে। অভিযোগ করেছে অপরাধী তো, আরে সাপেক্ষ অপরাধী, যেরকম শুভেন্দু অধিকারী আপনি অপরাধী, বলুন না শেখ শাহজাহান অপরাধী, আপনি বলুন না শেখ শাহজাহান অপরাধী, নরেন্দ্র মোদী অপরাধী, অমিত শাহ অপরাধী। আরে কোর্ট খোলা আছে, কোর্টে বারবার থাপ্পড় খাচ্ছে, আইন থাপ্পড় খাচ্ছে, এই থাপ্পড় খাচ্ছে, রাজ্য সরকার থাপ্পড় খাচ্ছে, অপরাধী আড়াল করা হচ্ছে, ভোট করাতে হবে বলে। বিজেপি এই কথাটা বলে যে আমাদের ঢুকতে দিচ্ছে না, আমাদের ঢুকতে দিচ্ছে না। কিষানদের কেন ঢুকতে দিচ্ছে না? দিল্লি থেকে কেন কাটা তার বিছিয়ে দিয়েছে, কেন বড় বড় পেরেক পুঁতে দিয়েছে যাতে কিষানদের আন্দোলন গুলিও চললো, একজন মারা গেল। ড্রোন থেকে কাঁদানো গেছে যে একজন ছেলে মারা গেল, এবং মনপ্রীত সিং বলে একটি ছেলে লঙ্গর চালাচ্ছিল, তাকে এমন মার মেরেছে হসপিটালে, সে হসপিটালাইজ এবং বাঁচবে কিনা। আর এখানে কাস্টোডিয়াল ডেথ যেগুলো হচ্ছে আমার কথা কালীগঞ্জে হয়েছে, সন্দেশখালীতে আন্দোলন হচ্ছে, কেউ যাচ্ছে, কেউ যেতে পারছে না। পুলিশ কিভাবে আদিবাসী মহিলাদের এখনো পর্যন্ত কাউকে মেরে ফেলে দেখা যায়নি। করবেন না? আমি বলছি তো যে আদিবাসীরা ভীষণভাবে সন্ত্রস্ত সন্দেশখালীতে, কিন্তু সারা ভারতবর্ষে আদিবাসীরা সন্ত্রস্ত বিজেপির জন্য। আপনার কি মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন, এই যে মানে বিভিন্ন জায়গাতে দিকে দিকে আগুন জ্বালানোর একটা কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ যে এটা বিজেপি করতে চাইছে কোথাও গিয়ে ভোট রাজনীতিতে সুবিধা পাওয়ার জন্য? না দেখুন, আমি তো আজকে যা প্রত্যক্ষ অভিজ্ঞতা আমার, তারা এই কথাটাও বলছেন, প্রত্যেকেই বলছেন যে মুখ্যমন্ত্রীর প্রতি তাদের বিরাট ক্ষোভ। তিনি কেন আসলেন না? আমরা তো একসময় তাকেই ভোট দিয়ে এনেছিলাম, তিনি আমাদের দেখবেন বলে, কিন্তু আজকে তিনি মা বোনেদের আমাদের এইখানে এরকম ইজ্জত নিয়ে টানাটানি হচ্ছে, অথচ তিনি কেন একবারটি এসে আমাদের পাশে দাঁড়াচ্ছেন না? এইটা তাদের একটা বিপুল ক্ষোভ দেখলাম প্রত্যেকের মধ্যে, যে মুখ্যমন্ত্রী কেন একবারটি আমাদের গ্রামে আসলেন না, আমাদের পাশে দাঁড়ালেন না। হ্যাঁ, এই ক্ষোভটা
তারা কিন্তু অকপটে স্বীকার করছে। সেটা রাজ্যের অভিভাবক তো, তার তো যাওয়া উচিত, তিনি বলছেন, 100 বার যাওয়া উচিত। এই যেভাবে কি বলবেন, প্রত্যেকেই প্রশ্ন তুলছেন, সাংসদ কেন যাচ্ছেন না সেখানে? একটা জিনিস বলি, কামালদাকে বলছি, উনি তো রাজনৈতিক ব্যক্তি নন, ওনার একটা পরিসংখ্যান, ওনারা নিশ্চয়ই গেছেন, মানুষের দুর্দশা দেখেছেন, মানুষের অভিযোগ শুনেছেন, ভিডিও নিয়েছেন, নিশ্চয়ই প্রশাসনকেও সেগুলো জমা দেবেন যাতে সেগুলো সুরাহা হয়। আমি বলে রাখি, আমি শুধু 6টা পার্টের, যেগুলো এক একটা গ্রামের সমান, এই 6টা পার্টে গত পঞ্চায়েত নির্বাচনের রেজাল্টের পরিসংখ্যানটা দিচ্ছি। 52 নম্বর পার্ট, বিজেপি পেয়েছে 370, তৃণমূল পেয়েছে 214। 52 এ বিজেপি পেয়েছে 369, বিজেপি তৃণমূল পেয়েছে 147। 257 বিজেপি পেয়েছে 422, তৃণমূল পেয়েছে 266। 56 বিজেপি পেয়েছে 460, তৃণমূল পেয়েছে 180। 57 বিজেপি পেয়েছে 321, তৃণমূল পেয়েছে 220। তো আর গন্ডগোলগুলো এখানে, এই যারা অভিযোগ করছেন আমরা তৃণমূলকেই ভোট দিতাম, সেখানে তৃণমূল ভোট পাইনি। যারা বলছে আমাদের ভোট লুট হয়েছে, সেখানে কোন তৃণমূল ভোট পাইনি। এই পঞ্চায়েত নির্বাচনের কথা বলছি, এই কোথা থেকে আসছে? বিজেপি ভোট লুট করেছে, তাহলে এরই মধ্যে বিজেপি ভোট লুট করেছে। সামনেই ভোট, বিজেপির বিরুদ্ধে প্রসেনজিৎ দা, বিজেপির বিরুদ্ধে, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন এই যে 100 দিনের কাজের টাকা যেমন দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার দেওয়া শুরু করেছে। 26 তারিখ থেকে অ্যাকাউন্টে পৌঁছেও যাচ্ছে, ইতিমধ্যে বহু মানুষ পেয়েও গিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ঘোষণা করলেন যে আবাস যোজনার টাকা যারা যাদের এখনো পাননি, যাদের বাড়ি তৈরি হয়নি, এমন ব্যক্তিদের বাড়ি তৈরি করে দেওয়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, শোনাবো ঠিক কি বলছেন তিনি। 1 এপ্রিলের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে, প্রথম ফেজে যে 11 লক্ষ বাড়ি, আগেও আমরা 47 লক্ষ বাড়ি করে দিয়েছি, যে 11 লক্ষ বাড়ি আছে লিস্টে, যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি, 1 এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব, টাকাটা রাজ্য সরকার দেবে। নির্বাচন ফলত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য কোথাও গিয়ে কি বিজেপিকে চাপে রাখবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তারাই বা কতটা এটা ভোট বাক্সে নিয়ে যেতে পারবেন, সেখানে কতটা প্রতিফলন ঘটবে, এই নিয়ে রিয়াকশন নেব আমাদের 4 জন প্যানেলিস্টের কাছ থেকে। একটা ছোট্ট বিরতির পর একটা বিরতি নেব, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলা বলছে, একদম শেষ পর্বে চলে এসেছি আমরা। আমি প্রসেনজিতের কাছে আসবো। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন, কেন্দ্রকে কার্যত এই আবাস যোজনার টাকা নিয়ে ডেডলাইন দিয়ে দিলেন, 1 এপ্রিল পর্যন্ত টাকা না দিলে রাজ্য সরকারই টাকা দেবে। আমি বলবো আপনাদের ব্যর্থতা? না না, আমাদের কোনো ব্যর্থতা নেই, কারণ শৈলেশ কুমার সিংহ থেকে শুরু করে, মনোজ পান থেকে শুরু করে রাজ্যের আধিকারিক, গ্রামাঞ্চলের আধিকারিকরা দফায় দফায় বৈঠকে বসেছে। জাস্ট 1 মাস আগে সেখানে কি হলো সেটা রাজ্য সরকার বলছে না, 1 নম্বর। আর এই যে নিজে দেওয়ার কথা, সেটা ভাইপোই ভাড়ামি করেছে। যত বিধবা ভাতা, বার্ধক্য ভাতা নিজে থেকে দেব। হুগলি ডিস্ট্রিক্টে 9 জন পেয়েছে, ডায়মন্ড হারবারে মোয়া ঠোঙায় করে 2000 টাকা পাঠানো হয়েছে। বিষ্ণুপুর বিএলআরওর আধিকারিকদের 1 টাকা দিয়ে বলা হচ্ছে তোমরা ডোনেট করো। যে আবাসের টাকা 900 হয়েছে, এখানে কিসে 900 হয়েছে? তোমাদের কি দাবি? হ্যাঁ, ডেফিনেটলি 900 হয়েছে। আমি যে বলছি দাদা কি 5 জন পঞ্চায়েত মেম্বারের নাম বলে দেবো, তাদের বাড়িতে 3 জন করে আছে। আচ্ছা, আমি বলে দিতে পারি, আমি পঞ্চায়েতের ছেলে, ঠিক আছে? আমি 10 সেকেন্ড প্লিজ। মধ্যপ্রদেশে ক্যাগ রিপোর্ট বলছে আবাস যোজনায় দুর্নীতি হয়েছে, কোটি কোটি টাকা হয়েছে মধ্যপ্রদেশে। ক্যাগ রিপোর্ট বলছে। আরে ক্যাগ রিপোর্ট বলছে, তার জন্য তো অ্যাকশন নিতে হচ্ছে। এখানে হয় না 100 দিনের কাজের টাকার জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে টাকা উদ্ধারে? এখানে অপরাধীদের আড়াল করা হচ্ছে, সরকার ভর্তুকি দিচ্ছে, জমি গেলে সরকার ছাড়িয়ে দেবে। 10 বছর আজকে আপনারা যারা চুরি করেছিল সুভাষিস দা, আমি কাজী সাহেবের কাছে আসবো, আপনার কাছে আসবো। এই যে যেটা ওনারা বলেন বারবার করে, 100 দিনের কাজের টাকা নাকি এখানে দুর্নীতি হয়েছে তাই তারা দিচ্ছেন না, আবাস যোজনায় দুর্নীতি হয়েছে তাই দিচ্ছেন না। আমি যদি ধরেও নি দুর্নীতি হয়েছে, তো কিছু সংখ্যক দুর্নীতি হয়েছে বলে বাকিদেরকে কেন বঞ্চিত করা হবে?
না সেটা তো 100 বার, সেটা তো আমরা সবসময় বামপন্থীদের তরফ থেকে সেই অবস্থা তোলা হয়েছে যে মানুষের কাজ করেছেন, এবং যেটা ইউপিএ সরকার করে গেছিল যে এটা একবার আইন সিদ্ধ, যে কাজ করলে তার টাকাটা আইনগতভাবে সে প্রাপ্য, মানে তার বাধ্যতামূলকভাবে তাকে দিতে হবে, এখানে তাকে বঞ্চিত করা যাবে না কোনোভাবে। নির্মলা সীতারামন বলে দিয়েছেন সংসদে যে অডিট রিপোর্ট এ করলে 4 বছর ধরে দেয়া হয় না, দিলেই দিয়ে দেবে। নির্মলা সীতারামন বলেছিলেন তাদেরও আটকে আছে। আমরা রাজনৈতিকভাবে বলেছি যে সব ইউটিলাইজেশন সার্টিফিকেট সব মন্ত্রকে জমা দেওয়া হয়েছে। কিছুদিন আগে সবকটা রাজ্যের যারা ডিপার্টমেন্টাল যেসব ব্যুরোক্রেটস আছে, যেসব যারা ওখানকার আধিকারিক আছে, তারা প্রেস কনফারেন্স করে বলেছে যে কোনো ইউটিলাইজেশন সার্টিফিকেট বাকি নেই, কিন্তু বিজেপি নেতারা বেছে বেছে এ রাজ্যে আপনাদের এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাস্টার স্ট্রোক কোথাও কি আপনাদেরকে মাস্টার স্ট্রোক মনে করি না। নির্বাচনের পরে ভাইপো যেমন 9 জনকে হুগলিতে দিয়েছে বার্ধক্য ভাতা, ডায়মন্ড হারবারে নিজের টাকা, ওই সাধারণ মানুষের টাকা সমস্যা জিইয়ে রাখতে চায় মমতা। এই রাজ্যে করাপশন আছে, এটার মধ্যে কোনো ভুল নেই, কিন্তু ঘটনাটা এটাও ঠিক যে বিজেপি জন্মের পর থেকে দেখছি আমাদের দেশ দুর্নীতি মুক্ত নয়। দুর্নীতি যারা দেশে কোনো সরকারের মোদীজি শিখিয়েছে যে গদিতে থাকতে গেলে চোরেদের সাথে করা যায়, সেটা মোদীজি শেখানো। কি হলো এদের? হেমন্ত বিশ্ব শর্মা, অজিত পাওয়ার, আমি বাকি নাম ছেড়ে দিলাম। এক মিনিট, গত 28শে জুন মহারাষ্ট্রতে জনসভাতে প্রধানমন্ত্রী অভিযোগ করলেন অজিত পাওয়ার 70,000 দুর্নীতিমুক্ত হয়ে যাচ্ছে দলে গেলে। অনুষ্ঠান শেষ করতে হবে। অনেক ধন্যবাদ কৃষাণু, অনেক ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ প্রসেনজিৎ দা, আপনাকেও অনেক ধন্যবাদ, ধন্যবাদ সুভাষিস দাকে, কাজী কামাল নাসির সাহেব আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, ধন্যবাদ আপনাদেরকেও যারা এতক্ষণ ধরে এই অনুষ্ঠান দেখছিলেন। তবে ভোট সামনে চলে এসেছে, ফলত একাধিক পদক্ষেপ হবে, একাধিক প্রশাসনিক কর্মকাণ্ড আমরা দেখতে পাবো, কিন্তু শেষমেশ ভোট বাক্সে কাদের দিকে বা জনতা জনার্দন কাদের দিকে ভোট দেয় সেদিকে তো আমাদের নজর থাকবে। তবে আমরা চাইবো যে সাধারণ মানুষ যেন বঞ্চিত না হয়, তারা যেন সঠিক বিচার পায়। এই বলে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।